আমরা এই নাটকটাকে তিনটে ভাগে ভাগ করে করার চেষ্টা করছি। আজকে তৃতীয় এবং শেষ অংশ। এই সিরাজদৌল্লা নাটক, এই নাটকটা যেটা আমাদের সিলেবাসে রয়েছে, তার প্রথম দুটি অংশ আগেই বলা হয়ে গেছে, সেটা তোমরা খুব ভালো করে দেখে নেবে। প্রথম অংশ যদি ঠিকমতো দেখতে পারো তাহলে দ্বিতীয় অংশটাও বুঝতে পারবে। দ্বিতীয় অংশ ঠিকঠাক শেষ অবধি দেখলে তৃতীয় অংশটাও বুঝতে পারবে, মানে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। তা যদি কোনো একটা অংশ বাদ চলে যায় বা ঠিকমতো না করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তৃতীয় অংশে এসে এখানে আগের দিন বা আগের পার্টে যতটুকুন বলা হয়েছে তার পরের থেকে আমি বলা শুরু করছি। সিরাজের দরবারে সিরাজদৌল্লার সঙ্গে বাদবাকিদের কথোপকথন চলছে, বাক বিতণ্ডা চলছে। তো সেখানে সিরাজের যারা শত্রু, মানে সিরাজের যে বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, তার মধ্যে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ এবং তার মাসি ঘসেটি বেগম। মাসি এখানে উপস্থিত নেই, যদিও পরে আসবে এই নাটকে। তারা মিলে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের খবর সিরাজের কাছে পৌঁছে গেছে এবং সিরাজ তবুও তাদের সঙ্গে তার কথোপকথন করছেন, বাকবিতণ্ডা করছেন, কোনো রকম শাস্তি দিচ্ছেন না। তো যাই হোক, এবার সিরাজকে তারা দোষারোপ করছেন নানানভাবে। সিরাজকে দোষারোপ করার বক্তব্যই হচ্ছে সিরাজ কেন ইংরেজদের কথা মেনে চলেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কেন মাথা নত করেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে যা যা করতে বলেছিল, যে শর্তগুলো দিয়েছিল সেটা কেন মেনে নেয়নি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন বিশেষ সুযোগ সুবিধা করে দেওয়া হয়নি, এই নিয়েই বাকবিতণ্ডা চলছে। তো মির্জাফর সে সিরাজকে বলছে, যখন সিরাজদৌল্লা জগৎ শেঠ বা রাজবল্লভকে তাদের বক্তব্যগুলো বলছে, মানে তোমরা তারা কি করেছে সেই কথাগুলো বলছে, তখন মির্জাফর বলছে যে আপনি কিন্তু মানি লোকের অপমান করছেন। মানে মির্জাফরের কাছে হচ্ছে জগৎ শেঠ, রাজবল্লভ এরা খুব মানি লোক, তা মানি লোককে আপনি অপমান করছেন। তাই তাই মির্জাফর বলছে যে এরপরেও যদি আপনি অপমান করেন তাহলে আমি তরবার ছুঁয়ে শপথ করছি যে আমি আপনার হয়ে কোনোদিনও আর অস্ত্র ধরব। বিরাট কথা এটা, কারণ সিরাজদৌল্লার প্রধান সেনাপতি বা সিপাহসালার সেটা হচ্ছে মির্জাফর। সে বলছে সিরাজের হয়ে কোনোদিনও আর অস্ত্র ধরবেন না। এটা বিরাট কথা একটা আর কি। তার পাশেই দাঁড়িয়েছিল মোহনলাল। আমি আগেই বলেছিলাম মীর মদন আর মোহনলাল তারা হচ্ছে সিরাজের ভক্ত, তারা অত্যন্ত ভালো মানুষ এবং সিরাজ অন্তে প্রাণ বলা যেতে পারে। তারা বিশ্বাসঘাতক তো নয়ই, বরঞ্চ সিরাজের জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। তারা তারা কিন্তু সিরাজকে, মানে ইতিহাসে উল্লেখ আছে, তারা কিন্তু সিরাজকে বহুবার বুঝিয়েছিল যে আপনি এদেরকে বিশ্বাস করবেন না, এরা এই করছে, কিন্তু সিরাজ সেটা মানতে পারেননি। যাই হোক, সে মোহনলাল বলল, যখন মির্জাফরের কথা বলল যে আপনি যদি মানি লোককে এরকম অপমান করেন তাহলে তো আমি প্রতিজ্ঞা করছি যে আমি কোনোদিনও আপনার হয়ে আর অস্ত্র ধরবো না। তখন মোহনলাল বলছে, আপনি কোন দিনই বা নবাবের হয়ে অস্ত্র ধরলেন? মানে মির্জাফর তো যুদ্ধ করে না, যুদ্ধ তো করে মীর মদন মোহনলালের মতো অধস্তন সেনাপতিরা বা অন্যান্য সৈনিকরা। ও তো খালি অর্ডার দিয়েই খালাস, তাও তো যুদ্ধটা এরাই করে। তাই বলে আপনি কোন দিনই বা অস্ত্র ধরলেন যে আবার ধরবেন? মির্জাফর খেপে গেল। সে বলে, ও পূর্ণিয়ার যুদ্ধে একটু কৃতিত্ব দেখিয়ে তোমার বড় বার বেড়েছে না? হ্যাঁ। তখন মোহনলাল তার পাশে দাঁড়িয়েছিল, সরি মোহনলাল কথাটা বললো, মীরমদন তখন বলছে, মীরমদন আর মোহনলাল, তো মীরমদন বলছে যে সিপাহসালার, মানে সিপাহসালার মানে সেনাপতি, মির্জাফর বলছে আমি কোনো যুদ্ধেই কৃতিত্ব দেখাইনি, কিন্তু এটা আমি আপনাকে বলতে পারি যে আপনি বলুন, আপনি তো আমাদের প্রধান সেনাপতি, মেন নবাব আপনাকে সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন, কিন্তু আপনি কলকাতা বিজয় থেকে শুরু করে কোন যুদ্ধে আপনি জয়েন করেছেন বলুন তো? কোন যুদ্ধে? আমরা যুদ্ধ করলাম না করলাম সেটা বড় কথা নয়, বাট আপনি তো প্রধান সেনাপতি, প্রধান সিপাহসালার, আপনাকে তো করতে হবে, কিন্তু আপনি তো কোনো যুদ্ধেই কোনো অংশ নেননি।
কাজেই আপনার মুখে তো এই কথা মানায় না যে আমি আর কোনোদিনও অস্ত্র ধরবো না। মানে মীর মদন আর মোহনলাল সিরাজের পক্ষ নিয়ে মির্জাফরকে একটু ঠাঁসি দেওয়ার চেষ্টা করলো। তখন মির্জাফর বললো যে এত বড় স্পর্ধা, নিচের এত বড় স্পর্ধা, নিচ মানে তোমরা আমার অধস্থন থেকে আমাকে এত বড় কথা বললে। মির্জাফর খেপে গেল। তখন মোহনলাল বলছে যে আপনারা যদি নবাবের দরবারে এসে নবাবকে এত বাজে বাজে কথা বলতে পারেন, আপনারাও তো নবাবের কাছে নীচ অধস্তন, তাহলে আমরাই বা বলতে ক্ষতি কোথায়? তো মীর মদন বলছে শুনুন, আপনারা আপনারা নবাবের বিরুদ্ধে কথা বলতে পারেন, আপনারা বিশ্বাসঘাতকতা করতে পারেন, আপনারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু আমরা মীর মদন মোহনলাল আমরা নবাবের নিমক মানে নুন বৃথা খাই না। আমরা নুন খেলে তার গুণটাও গাইতে জানি। নবাবের পক্ষে আমরা আছি। আপনারা যেন মনে করবেন না যে নবাব সিরাজদৌল্লা একদম একা। যতক্ষণ আমরা আছি ততক্ষণ তিনিও শক্তিশালী। আমরা নবাবের পক্ষে আর রয়েছি, থাকবো। মির্জা বলল ও তাহলে এদেরকে দিয়েই যদি ওদের কাজ হয়ে যায় তাহলে আমরা যাই গিয়া। চলো হে জগৎ শেঠ, রাজবল্লভ, রায় দুর্লভ, চলো আমরা যাই। মীর মদন মোহনলালকে দিয়েই তো নবাবের সব কাজ হয়ে যাচ্ছে। বলে মির্জাফর যাওয়ার জন্য মানে উদ্যত হলো। সিরাজ বললেন দাঁড়ান, দরবার ত্যাগ করতে গেলে নবাবের পারমিশন নিতে হয়, সেটা জানা আছে নিশ্চয়ই? মির্জাফর বললেন হ্যাঁ জানা আছে, কিন্তু আমরা দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছি, তাই আপনার পারমিশন নিচ্ছি না। সিরাজ বললেন দরবার ত্যাগ করতে তখনই বাধ্য হবেন যখন আপনাদের গ্রেপ্তার করা হবে। তো বলতে বলতে মির্জাফর বলল যে মুন্সিজি, আমাদের সিপাহসালার অর্থাৎ মির্জাফরের কাছে যে ওয়ার্ডস চিঠি লিখেছিল সেই চিঠিটা বের করুন তো। বোঝো, মির্জাফরকে ওয়ার্ডস মানে ইংরেজ প্রতিনিধি যাকে তাড়িয়ে দেওয়া হলো সে চিঠি লিখেছিল, মানে ষড়যন্ত্রটা পুরো প্যাক্ট করা। সেই চিঠিটাও সিরাজের কাছে এসে পৌঁছেছে। তাই বলে ওই চিঠিটা বের করুন তো। এত বড় কথা, এত বড় প্রমাণ, তা সত্ত্বেও মির্জাফরের এতটুকু চক্ষু লজ্জা নেই। সে বলল ও আমাকেও আবার চিঠি লিখেছে নাকি, জানতাম না তো। ভাবসাব যেমন ও মানে কিছুই জানে না। তো কি লিখেছেন তাতে? তো সিরাজ বলল যে চিঠি তো আছে, কিন্তু চিঠি শুনিয়ে চিঠিটা সবার সামনে পড়ে আপনাকে আমি লজ্জা দিতে চাই না, কারণ যতই হোক আপনি না মানলেও আমি মানি যে আপনি আমার প্রধান সেনাপতি। আমার প্রধান সেনাপতি এরকম রাজদ্রোহে, রাজার বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত, এটা সবার সামনে প্রকাশ করাটা, এটা আপনার কাছে কোনো কিছু মনে না হলেও আমার সম্ভ্রমে বাধে। তাও মির্জাফরের কোনো রকম মানে কোনো ব্যাপারই নেই গেছে, এগুলা ক্যাজুয়াল। সে বলছে তাহলে কি করতে চান বলুন। চিঠিটা আপনাকেও আমি দেবো না, কারণ চিঠিতে যা বলা হয়েছে সে তাহলে সেটা আপনি জেনে যাবেন। সেটা আপনার ব্যাপার, আপনি চিঠি দেবেন কি দেবেন না। মানে মির্জাফর বলছে মানে পাত্তাই দিচ্ছে না ও সিরাজকে। সিরাজউদ্দৌলা যে নবাব, তার কাছে যে ওর বিশ্বাসঘাতকতার এত বড় প্রমাণ পৌঁছে গেছে, তাতেও ওর এতটুকু হেলদোল নাই, পাত্তাই দিচ্ছে না। ঠিক তখনই সিরাজ পুরো নাটকটা ঘুরে গেল। মানে সিরাজ একদম বলতে গেলে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, সমস্ত কিছু দিয়ে একদম সিনটা চেঞ্জ করে দিল। বলল যে জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। জাফর আলী খাঁ হচ্ছে মির্জাফরের ভালো নাম। মির্জাফরের ভালো নাম হচ্ছে জাফর আলী খাঁ। বলছে আজ আর বিচার করার দিন নয়, কে দোষ করেছে কে দোষ করেনি। আজ আমাদের জাতির সামনে, আমাদের দেশের সামনে, সবার সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ। শত্রুপক্ষ ইংরেজরা এগিয়ে আসছে আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য। তো কাজেই আপনাদের সবার কাছে আমার একটাই ভিক্ষা, হাত জোর করছে সিরাজ, বাংলার নবাব হাত জোর করছে। এটা সিরাজের চরিত্রের একটা দিক বলা যেতে পারে। তো সে বলছে যে আপনার কাছে আমার এটাই, আপনাদের কাছে আমার এটাই বক্তব্য, দোষ যা করেছি করেছি, আপনারাও কিছু করেছেন আমিও কিছু করেছি। আজ আর সে দোষ ত্রুটি বাছার সময় নেই। আজ একটাই ভিক্ষা চাইছি, এই বিপদের দিনে আপনারা আমাকে ছেড়ে যাবেন না।
এই দুর্দিনে আপনারা ছেড়ে যাবেন না। মানে সিরাজ তো ভয় পায় এই আলটিমেটলি, মানে এরা চলে গেলে আমি কাদেরকে দিয়ে কী করব। কিন্তু এরা যে এত বড় বিশ্বাসঘাতক, এরা যে এত বড় বেঈমান, চক্রান্ত করে বসে আছে, তার প্রমাণ হাতে নাতে রয়েছে সিরাজের কাছে। তৎসত্ত্বেও তিনি এই জায়গাটায় বলা যায় কিছুটা মেরুদণ্ডহীনতা, কাপুরুষতায় ভুগছেন। তাই বলছে যে আমাকে ছেড়ে যাবেন না। তখন রাজবল্লভ বলছে জানি, কিন্তু এই দুর্দিনের জন্য নবাব আপনি দায়ী, আপনি। তখন সিরাজ নিজে ওদের কাছে হাত জোর করছে, তবুও সিরাজকেই দোষ দিচ্ছে ওরা। আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ করলেই পারতেন, ওরা যা চাইছিল সেটা দিলেই পারতেন। তখন সিরাজ বলছে কি বলছেন আপনি, ওরা কি চাইছিল আপনি জানেন না? ওদের কাছে মাথা নত করা মানে সব শেষ করে দেওয়া। সেটা কি পারতাম? বাংলার মান, বাংলার মর্যাদা সমস্ত কিছু রসাতলে চলে যেত। তাই আজকে আপনারা আমাকে সাহায্য করুন। আপনারা কি দোষ করেছেন, কি প্রমাণ রয়েছে আমি সব ভুলে যাচ্ছি। মির্জাফর বলছে তা আমাদের কি করতে হবে? বলছে বাংলার মান, মর্যাদা, স্বাধীনতা রক্ষা আপনারা এগিয়ে আসুন, সব রকমের সাহায্য করুন আপনারা আমাকে। আপনাদের সবার চেষ্টায় যদি আজকের এই ঘোর বিপদ, ইংরেজদের এই আক্রমণ যদি প্রতিহত করে বাংলার স্বাধীনতা বজায় রাখতে পারি, তারপর না হয় আপনারা আমার বিচার করবেন। সেই বিচারে যদি আমি দোষী সাব্যস্ত হই, আপনারা বলবেন কাকে সিংহাসনে বসাতে চান, আমি স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দেব। কত বড় কথা সিরাজ বলল, যে আপনারা আমার বিচার করবেন, আমি বিচার করতে যাব না। আর তাতে যদি সিংহাসন ছেড়ে দিতেও হয় আমি ছেড়ে দেব। কিন্তু আজকের এই বিপদে আপনারা পাশে দাঁড়ান। সবাই চুপ। তাও ওরা এতটুকু আবেগ বা বলছে না যে ঠিক আছে নবাব আমরা আছি পাশে আপনার। নবাব এতটা ভেঙে পড়েছেন, এতটা আবেগ দেখাচ্ছেন, কিন্তু ওদের মধ্যে এতটুকু আবেগের ছিটে ফোটা নেই। তো নবাব বলেই যাচ্ছেন আপনারা আমার আত্মীয়ের মতো। জাফর আলী খাঁ, আপনি শুধু আমার সেনাপতি নন, আত্মীয়। আর এই যে রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, আপনারা নানান ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন, করবেনও জানি। কাজেই আজকের এই বাংলা আপনার বাংলা, আপনাদের বাংলা, সেই বাংলা আজকে ধ্বংস হতে চলে বসেছে। আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে আমাদেরকে। আমরা জানি আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে আমরা পারবো। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, এই বাংলায় মুসলিমের না, হিন্দুর না, সবার। চলুন আমরা সবাই মিলে একসাথে লড়াই করি। মানে সিরাজ কিন্তু বন্ধুত্ব করলো এবং নিজে নত জানু হয়ে ওদের কাছে আগ্রহী হয়ে বন্ধুত্বটা করলো। সিরাজ পুরোপুরি নিজেকে ওদের সামনে বলতে গেলে চরণে ঢেলে দিয়ে এই আবেদনটা করলো। বলতে সিরাজ শুধু বলেই যাচ্ছে আজকে বাংলার স্বাধীনতার সূর্য অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রের উদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনারত। মানে সন্তান যখন অসুস্থ থাকে, মা যেরকম তাকে কোলে নিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন সকাল হবে, তাকে চিকিৎসা করাবো বা কিছু ট্রিটমেন্ট হবে বা সুস্থ করব, সেরকমই আজকে আমাদের বাংলা মা তার সন্তান মানে আমরা, আমাদেরকে নিয়ে এসে অপেক্ষা করে বসে আছে কবে এই রাত্রি মোচন হবে, অর্থাৎ ইংরেজদের আক্রমণ প্রতিহত হবে। তা আজকে যে মরণের অভিযান শুরু হয়েছে, কে কে বাঁচাবে সেই মরণের অভিযান থেকে এই বাংলাকে, বাংলা মাকে? আপনারাই পারবেন, আপনারাই আমাকে সহায়তা করবেন, আপনাদের ভরসাতেই আমি আছি। এরকম করে বারবার বারবার ওদের ইন্সপায়ার করছেন সিরাজ। ওদের সব দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে এবার নিজেকে ওদের কাছে একটা মানে হাত জোর করা ব্যক্তি হিসেবে প্রতিপন্ন করে সিরাজ ওদের কাছে সাহায্যের আহ্বান জানাচ্ছেন। শেষ বেশ মির্জাফর বলে উঠলেন জাহাপানা জনাব। সিরাজ হ্যাঁ আপনিই পারবেন এই যুদ্ধে আমাকে সাহায্য করতে। তখন মির্জাফর বললেন যে একটু আবেগ ওর মধ্যে নাই, মানে জাস্ট বলতে হয়, তাই বললো যে আমি শপথ করতে যাব না, আজ থেকে সব সময় আপনার পাশে আমরা রয়েছি। এই কথা শুনে মীর মদন মোহনলাল, সিরাজ যারা এই পক্ষে তারা ভাবলো বুঝি মির্জাফর চেঞ্জ হয়ে গেছে। তাই মীর মদন মোহনলাল বললো যে আমরাও আপনার নির্দেশ মতোই চলবো, আপনি তো প্রধান সিপাহসালার,
আপনার নির্দেশেই আমরা যুদ্ধ করব এবং হাসি মুখে মৃত্যুবরণ করব। সিরাজ বলে, আমি ধন্য হয়ে গেলাম। যাই হোক, পলাশির প্রান্তরে ইংরেজ সৈন্য অপেক্ষা করছে। যুদ্ধ হবে পলাশির প্রান্তরে, অনেক রক্ত ঝরবে। আমি জানি আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমাদের যুদ্ধে জয় অবশ্যম্ভাবী। আর সিপাহসালার বা মির্জাফরকে বলছেন, মির্জাফর, আপনাকে আমি সমস্ত রকম দায়িত্ব দিয়ে দিলাম, ইভেন আপনার আজ্ঞা মেনেই আমি চলবো, আপনার আজ্ঞা মেনে আমি নবাব চলবো, আপনি আমাকে বলুন আমি কি করব। মানে সিরাজ এতটাই ভেঙে পড়েছে। আবার বললাম, এখানে মেরুদণ্ডহীনতা বা কাপুরুষতার একটা প্রবলেম মানে দেখা দিচ্ছে সিরাজের মধ্যে। নবাব এরকম হতে পারে না। নবাব কেন তো বিশ্বাসঘাতকদের উপর এত ডিপেন্ডেন্ট থাকবেন? যাই হোক, সে নিজে যুদ্ধ যাবে। তো ওই বিপদের দিনে সিরাজ শেষ পর্যন্ত ওদেরকে একত্রিত করে একটা আবেদন রাখলো হাত জোর করে। ওরা মোটামুটি সবাই বলল, মানে ওই সময়ের জন্য বলল, মনে কি আছে সেটা পরের গল্প, যে আমরা আপনার পাশে আছি। তারপর এক এক করে সবাই চলে গেল। তো মঞ্চে প্রোগ্রামটা হচ্ছে, তো মঞ্চ থেকে বেরিয়ে গেল, মানে রাজসভা থেকে বেরিয়ে গেল। সেখানে পড়ে থাকলো শুধুমাত্র গোলাম হোসেন, মানে যে সিরাজের সর্বক্ষণের সঙ্গী, আর সিরাজ দাঁড়িয়ে আছে আর বলছে, গোলাম হোসেন, তোমার কি মনে হয় না সিংহাসনটা টলছে? তাকিয়ে দেখো তো। সিংহাসন টলছে মানে সিরাজ বোঝাতে চাইছে যে আক্রমণ অবশ্যম্ভাবী, আর হয়তো বাঁচব না, আর হয়তো বাংলা সিংহাসন অক্ষত থাকবে না। ঠিক সেই সময় মঞ্চে আসে তার মাসি, চক্রান্তের যিনি মূল নায়ক বা নায়িকা, তার নাম ঘসেটি বেগম। সে সিরাজের চিরশত্রু। তার মহল ছিল মতিঝিল এলাকাতে। সেখানেই রাত্রিবেলা করে ষড়যন্ত্র বসত। সিরাজ সেটার বারংবার খবর পেয়ে বাধ্য হয়ে সেই মতিঝিল মহল বন্ধ করে মাসিকে নিজের কাছে এনে রেখেছে। এতে তার মাসি ঘসেটি বেগমের মনে হয়েছে সিরাজ তাকে বন্দি করেছে এবং তার মতিঝিল মহল কেড়ে নিয়েছে। যাই হোক, কারণ তার ষড়যন্ত্রটা অনেকটা চাপা দেওয়া গেছে। সে মাসি সবসময় ক্ষিপ্ত, উগ্র, ভয়ঙ্করী। সিরাজকে দেখতেই পারে না সে। দিন রাত খালি একটাই তার চিন্তা, সিরাজ মরবে কবে, সিরাজ ধ্বংস হবে কবে। ইভেন সিরাজের মহলে এসে ওপেনলি সে কথা বলে। সিরাজ যখন বলছে যে গোলাম হোসেনকে, আচ্ছা দেখে মনে হয় না সিংহাসনটা টলছে, বাংলার সূর্য অস্ত যেতে বসেছে। তার মাসি দাম করে ঢুকলো ঘরে মানে স্টেজে এসে বলে যে, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে তাকিয়ে দেখো। সে কে? ও আপনি? তা আমাকে স্মরণ করলেই তো পারতেন। বলে, স্মরণ করলেই পারতে, তোমার তো অবসরের বড়ই অভাব, তাই না? সে বলে, বিপদ এত ঘনিয়ে এসেছে যে বুঝতে পারছি না কি করব। গজরের বিপদ? তোমার আবার বিপদ কিসের? তুমি তোমার শত্রু শওকত জংকে হত্যা করেছো, তোমার মাসি ঘসেটি বেগমকে বন্দি করেছো, এখনো বিপদ কিসের? বলে, না, খবর পেয়েছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ এই বাংলার দিকে এগিয়ে আসছে, তাই বিপদ। ঘসেটি শুনে আনন্দে উৎসাহিত হয়ে উঠলো, কারণ ও তো চায় ইংরেজরা সিরাজকে ধ্বংস করুক, সিরাজ মরুক। তারপর, তাই নাকি? দারুণ খবর তো, ইংরেজরা এগিয়ে আসছে। কবে? এই সংবাদটা তো দারুণ খবর। কি বলছো তুমি? এটা সুসংবাদ? বলে, হ্যাঁ সুসংবাদ তো। এই বাংলা ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে, আর সিরাজ মরবে, এটাই আমার একমাত্র কামনা। আর মাসি বলছে। তো বলতে বলতে সিরাজ বলে, কি তুমি আবোল তাবোল বলছো? তুমি আমার মায়ের মতো। বলে, ছাড়ো মায়ের মতো, তুমি আমাকে বন্দি করেছো, দাসী করে রেখেছো আমাকে, অকারণে আমাকে তিরস্কার করো না মাসি। বলে, অকারণে? মতিঝিল তুমি অধিকার করে নিয়েছো, আমার সমস্ত সম্পত্তি হস্তগত করেছো। সিরাজ বলে, কিচ্ছু আমি নেইনি, সব রাখা আছে, সব তুমি ফেরত পাবে। মাসি বলছে, আমার ওসব চাই না, আমার শুধু চাই তোমার মৃত্যু। যেদিন তুমিও একদিন মরবে শওকত জংয়ের মতো, সেই দিন আমার শান্তি হবে। এই বলতে বলতে তখন নাটক, বোঝো, একটু নাটকীয় তো থাকবেই। সিরাজের স্ত্রীর নাম হচ্ছে লুৎফা, সে ছুটে আসে।
সে ছুটে এসে বলে, মা এসব কথা বলো না। মানে মাসিকেই সে, তার তো মাসি শাশুড়ি হয়, সে তাকে মা বলে সম্বোধন করবে, এসব কথা বলো না। কেন আমার স্বামীর মৃত্যু তুমি কামনা করছো? বলে, ও তুমিও আসছো এখন, তুমি আমার বিরুদ্ধে তোমার স্বামীর কাছে এখন তো বলবে, তাই না? বলো বলো, আমাকে আর কি শাস্তি দিতে পারবো? বলে, আমি আপনার বিরুদ্ধে কোনো কথাই বলতে আসিনি। আপনি কেন দিনরাত শুধু অভিশাপ করেন, অভিযোগ করেন, কেন এত অভিশাপ করছেন? তো ও বলছে যে, তোমার অভিশাপ শুনে না, মানে আমার মাসিক হসে দিকে বলছে, বুক কেঁপে ওঠে। বলে, বুক কাঁপার এখনো কিছু হয়নি, তোমার দুঃখের দিন আসছে। সিরাজ মরবে, বাংলা ধ্বংস হবে, সেই দিন তোমার কান্না শুরু হবে। হ্যাঁ, তখন বলে, আমার বুকটা খাক হয়েছে, বুঝতে পারছো না? তো সিরাজ তখন বলছে সিরাজ তখন বলছে যে, আপনি কিন্তু ভুল করছেন বারবার করে। আপনাকে আমি মায়ের মতো মর্যাদা দিয়ে এই মহলে এনে রেখেছি, কোথায় কমতি রেখেছি আপনাকে? আপনি শুধু দিন নাই রাত নাই খালি এই জায়গাটা, মানে বারবার আমাকে অভিশাপ দেন, খারাপ চান। তো সেটা বলছে যে, আর পারছি না আমি নিতে, আর পারছি না। কি এমন অপরাধ করেছি বলে লুৎফার কাছে সে ভেঙে পড়ে। তখন সিরাজ বলে, বলতে পারো? লুৎফাকে বলছি, এই ঘরে বাইরে সব সময় খালি বাক্য জ্বালা, খালি আমাকে গালি দেওয়া, আমার অপরাধ দেখা, ইত্যাদি ইত্যাদি। আর কত সইতে পারি বলতে পারো? আমি আর পারছি না। লুৎফা বলে যে, নবাব আপনার চোখে জল? গজরে বলে, "হ্যাঁ, চোখে জল, ওটা মেকি কান্না, আসল কান্না তো আসছে। ওই যে শুনলে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগিয়ে আসছে, হ্যাঁ, সেদিন সত্যি সত্যি কাঁদতে হবে, সত্যি সত্যি আমি না তোমাকেও কাঁদতে হবে, সিরাজকেও কাঁদতে হবে। আমি সেই ধ্বংস চাই, আমি চাই পলাশিতে সিরাজের শেষ পতন ঘটুক।" এই বলে বলতে বলতে সে দৌড়ে অভিশাপ দিয়ে ছিটকে চলে গেল। তখন সিরাজ বলছে যে, লুৎফা বলতে পারো, এই যে ঘসেটি বেগম, যাকে মায়ের মতো মর্যাদা দিয়ে আমি রেখেছি, এত সম্মান দিয়েছি, সে মানবী না দানবী? লুৎফা বলছে, নবাব একটা কথা বলি, ওকে ওর মতিঝিল ফিরিয়ে দিন, ওর প্রাসাদে ফিরে যাক। দিন রাত ওর অভিশাপ সহ্য করতে পারি না, ওর নিঃশ্বাসও বিষ আছে মনে হয়, আর পারছি না। সিরাজ বলছে, মাত্র 15 মাস আমি রাজত্ব করেছি, বলো, এই 15 মাসে এমন অভিজ্ঞতা হয়েছে, আর এমন এমন মানুষকে আমি পেয়েছি যে কাউকে আমি আপন করতে পারলাম না, কাউকে বিশ্বাস করতে পারলাম না, সব সময় যেন বিশ্বাসঘাতকতাই দেখে পাচ্ছি। লুৎফা বলে, চলুন একটু বিশ্রাম করবেন। সিরাজ বলে, বিশ্রাম? বিশ্রাম তো করব, কিন্তু পলাশির পর। পলাশি? হ্যাঁ, পলাশি। শোনোনি, পলাশির প্রান্তরে ইংরেজরা সৈন্য নিয়ে অপেক্ষা করছে আমাকে ধ্বংস করার জন্য। পলাশি? হ্যাঁ, ওটাই হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ কেন? লুৎফা বলছে, যদি জয়ী হই তাহলে হয়তো ল্যাঠা চুকেই গেল, আর যদি পরাজিত হই তাহলে সব শেষ। সিরাজ বলল, পলাশি? লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই তার বুকে এত তৃষ্ণা। আজ হয়তো সে পলাশিতে পলাশ ফুল তেমন নেই, তাই সে মানুষের রক্তে রঙিন হতে চাইছে। জানি না কত রক্ত ঝরবে পলাশিতে। এভাবেই নাটকটা শেষ হলো। খুব ভালো করে পড়বে, 3টে পার্ট পর পর করে পড়তে হবে। একদিনে শুনতে না পারলেও 2 দিন 3 দিনে শুনবে, কিন্তু পরপর শুনবে, তারপরে বইটা পড়বে। বইটা খুব খুঁটিয়ে পড়তে হবে। সিরাজের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। নবাব হিসাবে, রাজা হিসাবে যেরকমভাবে তার থাকা দরকার, যে স্ট্যামিনা, যে বোল্ডনেস, যে অ্যাগ্রেসিভ, সেটা নেই। আবার উল্টো দিক থেকে সে অত্যন্ত মানবিক, অত্যন্ত দরদি, কোমল হৃদয়ের, সেটাও বলতে পারো। দুটো দিক থেকে তার চরিত্রটা বিশ্লেষণ করতে হবে। ঘসেটি বেগমের চরিত্র যেরকম একদিকেই, সে সেখানে মানে ভিলেন চরিত্র বা একটা নেগেটিভ নারী চরিত্র। লুৎফা এখানে সিরাজের প্রতি, স্বামীর প্রতি যেরকম স্ত্রীর আচরণ থাকে সেরকমভাবেই চলছে। গোটা নাটকটা খুব ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। সিরাজদৌল্লা থেকে কিন্তু মাস্ট অ্যাটেন্ডেন্ট কোশ্চেন, মানে 2টো কোশ্চেন তোমাদের দেওয়া হবে মাধ্যমিক লেভেলে, একটা করতে হবে। 2টো কোশ্চেন দেওয়া হবে, একটা করতে হবে, কিন্তু মাস্ট। এটাকে বাদ দিয়ে গেলে তুমি পারবে না। অন্য গল্প যেরকম তুমি ছেড়ে আরেকটা করতে পারো, কিন্তু এখানে কিন্তু মাস্ট অ্যাটেন্ড কোশ্চেন। খুব ভালো করে পড়তে হবে, একটাই নাটক দেওয়া আছে, নাটকের মতো করে পড়তে হবে। ঠিক আছে?
বাই।